ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, একই দিন হবে গণভোট। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বললেন, সনদ বাস্তবায়নে দলগুলোর মতভিন্নতা খুব গভীর নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার রায় আগামী সোমবার। সর্বোচ্চ সাজার আশা প্রসিকিউশনের, বিচারে প্রভাব ফেলবে না কোনো কর্মসূচি। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন, একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন। রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ফরিদপুর মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবরোধ। কয়েক জেলায় রাতভর নাশকতা। প্রার্থী ঘোষণার পর থেকে কুমিল্লা 10 আসনে বিএনপির তৃণমূল কর্মীদের মাঝে অসন্তোষ। বিতর্ক পাশ কাটিয়ে স্বচ্ছ ভাবমূর্তির কাণ্ডারের দাবি। জাতীয় মুনাফেকের একজনকে কুমিল্লা 10 নমিনেশন দেওয়া হয়েছে। টেন্ডারবাজি, সাদাবাজি সব কিছু করেছে। এখন তাদেরকে দল, এত বড় দল বিএনপির মতো, তারাই আবার নমিনেশন দিয়েছে। নির্মাণের 2 বছরেই বেহাল নাটোর নওগাঁ সড়ক। ভাঙাচোরা রাস্তায় বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। চরম ভোগান্তিতে যাতায়াতকারীরা। এই রাস্তার নিকট থেকেই মাটি খনন করে, এখানেই আবার ফিল আপ করে। যখনই বৃষ্টি হয় এই রাস্তা আবার ধসে যায়। আমাদের পাতি ভেঙে যায়, টায়ার বাস্ট হয়ে যায়। আসলে রাস্তাগুলো সারানোর জন্য খুব জরুরি দরকার। শেরপুরে আমন ঘরে তোলার ব্যস্ততা, দুর্যোগ কাটিয়ে ফলন নিয়ে সন্তুষ্টি। প্রণোদনার সার বীজ না পাওয়ার অভিযোগ। 15 কাঠা মতো লাগাইছি, মোটামুটি ফসল ভালোই হয়েছে। সরকারের বীজ দেয়, এমন মানুষ আছে এলাকায় যারা ধানের আশেপাশে ওরা পায়। শুভেচ্ছা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিন গণভোট হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, এতে সংস্কার বাধাগ্রস্ত হবে না। দলগুলোর ভোটের অনুপাতে উচ্চকক্ষ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এরই মধ্যে গেজেট আকারে প্রকাশ পেয়েছে জুলাই সনদ। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর আলোচনায় আসে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। সংসদ নির্বাচনের দিন নাকি নির্বাচনের আগেই গণভোট, এ নিয়ে মতানৈক্য তৈরি হয় প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। এমন পরিস্থিতিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নিজেই। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 13 মিনিটের ভাষণে মূলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট জানান, জুলাই সনদের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তিনি বলেন, সংস্কার ইস্যুতে বড় ধরনের কোনো মতপার্থক্য নেই। জুলাই সনদ একটি বড় কাজ বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। এটা বিরাট খবর। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে। গণভোটের বিষয়টিও স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা। জানান, ভোটের দিনই হবে গণভোট। আমি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে
একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। ভাষণে ডক্টর ইউনূস জুলাই হত্যাকাণ্ডের বিচারের বিষয়টিও তুলে ধরেন। জানান, শিগগিরই ট্রাইব্যুনাল প্রথম রায় দিতে যাচ্ছে। আমাদের সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত 3টি: হত্যাকাণ্ডের বিচার করা, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমরা জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এই বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় শীঘ্রই দিতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা জানান, দেশে প্রথমবারের মতো গুমের মতো অপরাধের বিচারও চলমান। আমরা একই সাথে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ শুরু করেছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার রায় ঘোষণা 17 নভেম্বর। মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আশা, হত্যাযজ্ঞের দায়ে সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা সহ অভিযুক্তদের। মামলার অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রত্যাশা, মামলা থেকে খালাস পাবেন আসামিরা। 2024 সালের জুলাই আগস্টে দেশে যা ঘটেছে, দেশবাসী এমনকি বিশ্ববাসীও দেখেছে ভিডিও ফুটেজে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে অন্যতম দাবি হয়ে ওঠে হত্যাযজ্ঞের বিচার। কয়েকদিনের মধ্যেই শুরু হয় মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া। অভিযোগ গঠনের পর 3 মাস ধরে চলে সাক্ষ্য, যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন। সব আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ঘোষণা হলো পলাতক আসামি শেখ হাসিনার মামলার রায়ের দিন। বেলা 12টার কিছু পর বসেন ট্রাইব্যুনাল। এজলাসে হাজির করা হয় মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুনকে। প্রসিকিউশন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষ ছিলেন রায়ের তারিখ ঘোষণার সময়। জনাকীর্ণ এজলাসে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার ঘোষণা করেন 17 নভেম্বর সোমবার ঘোষণা হবে রায়। এটি জুলাই অভ্যুত্থানে হত্যাযজ্ঞের দ্বিতীয় মামলা। মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আইজি চৌধুরী আব্দুল আল মামুন। মামলায় সুনির্দিষ্ট 5টি অভিযোগে বিচার হচ্ছে। জুলাই আন্দোলনের সময় গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুল এলাকায় 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর নির্দেশও বাস্তবায়ন। মামলায় সাক্ষ্য দেন 54 জন। ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয় টেলিফোনে শেখ হাসিনার দেয়া হত্যার নির্দেশ। এর আগে ফোনালাপগুলো ফরেন্সিক করার কথা জানায় প্রসিকিউশন। যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন, যদি কেউ অপরাধ করে, মানবতা বিরোধী অপরাধ করে, তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন। চিফ প্রসিকিউটরের দাবি, শেখ হাসিনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা। শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা হবে বলে আশাবাদী তিনি। সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন, কোনো কার্যক্রম করেন, ডেফিনেটলি সেটা আদালতের প্রতি, আদালতের প্রসেস, আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে। আমরা আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না। রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীর দাবি, শেখ হাসিনা হত্যাযজ্ঞের নির্দেশনা দেননি। ন্যায় বিচার হলে খালাস পাবেন তার মক্কেল। কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দাঁড়িয়ে সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। ট্রাইব্যুনালের কোনো মামলার রায় চ্যালেঞ্জ করা যায় সরাসরি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। এজন্য সশরীরে হাজির হতে হয় দণ্ডপ্রাপ্ত আসামিকে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এটি প্রথম কোনো মামলা যার রায় ঘোষণা হবে। আর এই রায়ের মাধ্যমেই জানা যাবে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থেকে নিরীহ 1400 জন ছাত্র জনতাকে হত্যার শাস্তি কী, যেটি ঘিরে শুধু দেশেই নয় আন্তর্জাতিক পরিসরেও আলোচনা হচ্ছে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
শেখ হাসিনা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ফরিদপুর ও মাদারীপুরে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করে। এতে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ভাঙা হয়ে রাজধানীর সাথে যান চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে। দেশের অন্য হাইওয়েগুলোতে দুপুর পর্যন্ত স্বাভাবিক সময়ের তুলনায় যান চলাচল ছিল কম। এদিকে কড়া নিরাপত্তার মধ্যেও রাত থেকে ভোর পর্যন্ত কয়েক জেলায় নাশকতা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় সুয়াদি এলাকায় ভোরে ঢাকা খুলনা মহাসড়কে অবস্থান নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। টায়ার জ্বালিয়েও গাছের গুঁড়ি ফেলে বন্ধ করে দেয় যান চলাচল। একই মহাসড়কের মনসুরাবাদ এলাকাতেও অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা। পরে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হলে সরে যায় তারা, স্বাভাবিক হয় যান চলাচল। এছাড়া উপজেলার মাধবপুর এলাকায় ফরিদপুর বরিশাল মহাসড়কও অবরোধ করা হয়। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশের কুতুবপুর, দত্তপাড়া, ভাঙ্গার পুলিয়া ও শরীয়তপুরের নাওডোবা অংশে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড তুলে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। নাওডোবা এলাকায় একটি ট্রাকেও আগুন দেয়া হয়। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুপুর পর্যন্ত স্বাভাবিক সময়ের তুলনায় যান চলাচল ছিল কম, তবে কোথাও যান চলাচলে বাধা দেওয়ার খবর পাওয়া যায়নি। বিভিন্ন জেলার পরিবহন মালিক শ্রমিকরা জানিয়েছেন, যাত্রী কম থাকায় ঢাকা রুটে বাসও ছেড়েছে কম। নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ। এদিকে কড়া নিরাপত্তার মধ্যেও কয়েক জেলায় নাশকতা হয়েছে। গোপালগঞ্জে গণপূর্ত অফিসে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় অফিসের ভেতরে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়। এছাড়া গ্রামীণ ব্যাংকের উলপুর শাখায়ও পেট্রোল বোমা ছোড়া হয়। গত মধ্যরাতে টাঙ্গাইলের বাওইখোলা এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি ঢাকা থেকে পাবনা যাচ্ছিল। যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ আহত হননি। মুন্সিগঞ্জের গজারিয়াতেও রাতের আধারে ট্রাকে আগুন দেয়া হয়। ফেনীর মহিপালে একটি বাস ও নারায়ণগঞ্জে একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় গত মধ্যরাতে রেল লাইনের ওপর কাঠ ফেলে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, মহাসড়কে যান চলাচলের খবর জানবো। ফরিদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম হিমেল। হিমেল, মহাসড়কে যান চলাচল তো স্বাভাবিক হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে একটু জানতে চাই। লোপা, মহাসড়কগুলোতে অর্থাৎ বিশেষ করে ফরিদপুরের উপর দিয়ে যে তিনটি মহাসড়ক গিয়েছে সেই মহাসড়কগুলোতে কিন্তু আসলে যান চলাচল স্বাভাবিক বেলা 10টা সাড়ে 10টার পর থেকেই বলা চলে। তবে যানবাহনের উপস্থিতি কম ছিল, কিন্তু বিকেল থেকে কিন্তু আমরা যানবাহনের বেশ উপস্থিতি আমরা লক্ষ্য করেছি তিনটি মহাসড়কেই। আর নিরাপত্তার বিষয়টি যেটি বললেন যে আমরা প্রত্যেকটি স্ট্যান্ড প্রত্যেকটি মোড়ে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখেছি এবং কিছুক্ষণ পরপর কিন্তু পুলিশের যিনি জেলা পুলিশ সুপার রয়েছেন তার নেতৃত্বে অতিরিক্ত ফোর্স টহল দিচ্ছে। এছাড়াও র্যাবকে আমরা টহল দিতে দেখেছি, সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা মহাসড়কে টহল দিতে দেখেছি। এছাড়া আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে ভাঙ্গা ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গার মনসুরাবাদে যে জায়গাটিতে সকালে অবরোধ করেছিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা, তার পাশ থেকে কিছুক্ষণ আগে পুলিশ একটি লাগেজ ভর্তি পরিত্যক্ত অবস্থায় পেট্রোল বোমা সদৃশ বেশ কিছু বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে, যেটি আসলে আমরা পুলিশের যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে সেই তাদের দেয়া তথ্য অনুযায়ী জানতে পেরেছি। এবং হচ্ছে যে এর 10:30টার পরে নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের তৎপরতায় সড়ক ছেড়ে চলে যাওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামাত শিবিরের নেতাকর্মীরা কিন্তু মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে এবং তারা সড়কের মহাসড়কে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে, এটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এই মুহূর্তে যদি এক কথা বলতে যাই যে ফরিদপুরের পদ্মা সেতু হয়ে ফরিদপুরের উপর দিয়ে যে মহাসড়কগুলো গিয়েছে সেই মহাসড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সহ র্যাব এবং সেনাবাহিনীর তৎপরতা বেশ চোখে পড়েছে আমাদের। লোপা, হিমেল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
ফরিদপুরের ভাঙায় মহাসড়কের পাশ থেকে পেট্রোল বোমা ভর্তি একটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের মনসুরাবাদ থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মনসুরাবাদে টহল চালায় পুলিশ। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পেয়ে রাস্তার পাশেই লাগেজে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সেই লাগেজ থেকে উদ্ধার করা হয় ৩২টি তাজা পেট্রোল বোমা। পরে পেট্রোল বোমা সহ লাগেজটি ভাঙা থানায় নিয়ে যায় পুলিশ। নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছে পুলিশ। সাভার ও ধামরাইয়ে পুলিশের অভিযানে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়, তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বেশিরভাগই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। গাজীপুরে পেট্রোল বোমা সহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ নেতাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। বুধবার রাতে গাজীপুর সদরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ফিনিক্স হ্যাচারি এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার সময় আটক করা হয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় ৩ নেতাকে। এ সময় তাদের কাছ থেকে পেট্রোল বোমা ও লোহার পাইপ জব্দ করা হয়। লালমনিরহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে বিভিন্ন উপজেলায় অভিযান চালানোর সময় এসব নেতাকর্মী গ্রেফতার হয়। তাদের নামে রয়েছে একাধিক মামলা। এদিকে নোয়াখালীতে গতরাত থেকে ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪ নেতা সহ ১২ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৪ জনকে আটক করা হয়েছে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে, আর বাকিরা বিভিন্ন মামলার আসামি। সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বেশ কিছু রাজনৈতিক দল ও সংগঠন। মানিকগঞ্জে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে। সকালে বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে ঢাকা আরিচা মহাসড়কের বেশ কিছু পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশের জনগণের উপর আবারও দমন পীড়নের ষড়যন্ত্রে লিপ্ত। শক্ত হাতে তাদের প্রতিহত করতে সবার প্রতি আহ্বান জানান নেতারা। নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। দুপুরে শহরের নিউ মার্কেট মোড় থেকে মিছিল বের হয়ে খুলনা রোড মোড়ে শেষ হয় সমাবেশ। সেখানে সমাবেশের নেতারা বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে মানুষের জানমালের ক্ষতি করছে আওয়ামী লীগ। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ করেছে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে কলেজের শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। লালবাগে সমাবেশে বক্তারা বলেন, সময় এসেছে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণার। এদিকে নাশকতা ঠেকাতে গাজীপুরের গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা। সকাল থেকে রাজধানীর প্রবেশপথ, টঙ্গীবাজার, কলেজ গেট, চৌরাস্তা সহ মোড়ে মোড়ে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। সব ধরনের নাশকতা ঠেকাতে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেন রাস্তায় বা কোনো মহল্লায় কোনো ধরনের অরাজকতা করতে না পারে, তার জন্য গাজীপুর মহানগরের সকল এলাকায় আমরা পাহারা বসিয়েছি। প্রাথমিকভাবে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই উত্তাল কুমিল্লার লালমাইল নাঙ্গলকোট। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, কুমিল্লা 10 আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই আব্দুল গফুর ভূঁইয়াকে নিয়ে বিতর্কের শেষ নেই। তারা বলছেন, এমন প্রার্থীর কাছে ভোটের টিকিট থাকলে আসনটি হাতছাড়া হবে ধানের শীষের। স্থানীয়রা চান স্বচ্ছ ভাবমূর্তির নেতা, দুঃখ দুর্দশায় যিনি পাশে থাকবেন সঙ্গী হয়ে। তাদের পছন্দ বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়া। 3 সন্তান নিয়ে বিধবা আনোয়ারার সংসার। মৃত স্বামী হানিফ পেশায় ছিলেন অটোরিকশা চালক। 3 বছর আগে তার মৃত্যুর পর থেকেই সংসারটি টিকে রয়েছে বিএনপি নেতা মোবাশ্বের আলমের সহযোগিতায়। কুমিল্লা 10 মোহাম্মদ আব্দুল গফুর ভূঁইয়া। 3 নভেম্বর বিএনপির হাইকমান্ড কুমিল্লা 10 আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করে আব্দুল গফুর ভূঁইয়ার নাম। এরপর থেকেই দুশ্চিন্তায় আনোয়ারা। তিনি চান দুঃসময়ে পাশে থাকা মোবাশ্বের আলম যেন পান ভোটের টিকিট। একই দাবি অটোরিকশা চালক মুজিবুল, পান দোকানি ফজর আলী ও কৃষক আমিরের। ফোন দিয়ে যোগাযোগ নিয়ে আসে,
বা কোনো একটা খবর লই যে নতুন একজন এলাকার এরকম খবর নেবনি আমরা। মুবাশশির আলম আসলে উনাকে প্রয়োজন, উনি গরিব দুঃখীর বন্ধু, শ্রমিকের বন্ধু, আমাদের মতো অটো ড্রাইভারের বন্ধু। যে পরিশ্রম দিয়ে দলকে এবং দলের নেতাকর্মীদেরকে নিয়ে যে আন্দোলন সংগ্রাম করেছে, উনি শুধু একমাত্র দাবিদার আমরা মনে করি। নতুন গফুর মিয়ার নাম শুনি না, আমাদের আগে সবসময় মুবাশশির আলম মিয়া ছিল, এরপর মৌলুদ এখন ওনার নাম তো কোনোদিন শুনি নাই। কী করে ওনাকে আমরা জাতীয় নির্বাচনে আমাদের তারেক রহমান কীভাবে দেয়? সম্ভাব্য প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়াকে নিয়ে বিতর্কের শেষ নেই। সাম্প্রতিক সময়ে নাঙ্গলকোট উপজেলা বিএনপিকে পাশ কাটিয়ে জোরপূর্বক একতরফা কমিটি গঠন করেন তিনি। কয়েকদিন আগে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে হুমকি দিয়ে ভাইরালও হন। আপনার কত বড় কলজা হয়েছে আমি দেখবো আপনারে কে এখানে বসাইছে, আমি তার কলজা খুলিয়ে লাইম, আপনার কলজাও খুলবো। এ নিয়ে দলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়। এখানেই শেষ নয়, নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে অবস্থান নেয়ার অভিযোগ রয়েছে আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে। সেবার দলের সিদ্ধান্তের বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থী হন গফুর ভূঁইয়া, যার সুফল ভোগ করে নৌকার প্রার্থী। 2018 সালের নির্বাচনেও তার অবস্থান নিয়ে রয়েছে চরম বিতর্ক। উনি 2008 সালে স্বতন্ত্র ইলেকশন করে বিএনপির নিশ্চিত বিজয়কে পরাজিত হিসাবে পরাজয় বরণ করাইছে এবং তাদের কারণেই দল ছোট্ট পরিসরে পার্লামেন্টে বিরোধী দলের নেতৃত্ব দিতে হয়েছে এবং তাদের কারণেই এই জাতীয় লোকদের কারণে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের স্বপ্নের নায়ক জনাব তারেক রহমান আজকে দেশের থেকে প্রত্যাবর্তিত হয়েছে। এখন আবার তাদেরকে কিভাবে দল মনোনীত করলো এটা আমাদের বোধগম্য নয়। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, ক্লিন ইমেজের বদলে যিনি হয়ে উঠেছেন বিতর্কের প্রতীক, তাকে দলের মনোনয়ন দেয়া ভুল সিদ্ধান্ত। এরই প্রতিবাদে 3 নভেম্বরের পর থেকে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে লালমাই নাঙ্গলকোট উপজেলার মানুষ। দলের দুর্দিনে রাজপথে থাকা সংগ্রামী মুবাশশির আলমকে মনোনয়ন দেওয়ার দাবি তাদের। জাতীয় মুনাফেকের একজনকে কুমিল্লা 10-এর নমিনেশন দেওয়া হয়েছে, যিনি 2008 সালে স্বীকৃত আওয়ামী লীগকে ভোট দিয়ে লোটাস কামালকে এমপি বানিয়েছেন। 17-18 বছর আমরা মুবাশশির বাইরে দেখছিলাম, কখনো আমরা গফুর ভূঁইয়ার দেখিনি। এখন হঠাৎ করে গফুর ভূঁইয়া কোত্থেকে আসলো তা তো আমরা জানি না। টেন্ডারবাজি, সাদাবাজি সব কিছু করেছে। এখন তাদেরকে দল, এত বড় দল বিএনপির মতো, তারাই আবার নমিনেশন দিছে গফুর ভূঁইয়া। ওনার তো নামে আমরা শুনি নাই, কোনো সময় আমরা জানি নাই। এখন আমরা জানতেছি যে ওনাকে কি নমিনেশন দিছে। নেতাকর্মীদের দাবি, সুদিনের মাছি নয় বরং পরীক্ষিত ও ত্যাগী নেতার হাতেই যেন ওঠে ভোটের টিকিট। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 20তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সেনাপ্রধান কথা বলেন। রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন তিনি। এ সময় কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাপ্রধান এই রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এর আগে জেনারেল ওয়াকারুজ্জামান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। নির্মাণের মাত্র 2 বছরের মাথায় ভাঙন দেখা দিয়েছে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক। নাটোরের 6 কিলোমিটার অংশের বিভিন্ন স্থান এরই মধ্যে ভেঙে গেছে, ফলে ভোগান্তিতে পড়েছেন এই পথে যাতায়াতকারীরা। দ্রুত সড়কটি মেরামত ও নির্মাণে অবহেলার বিষয়টি নজরদারির আওতায় আনার দাবি জানিয়েছে স্থানীয়রা। নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাজ শেষ হয় 2023 সালে। সড়ক নির্মাণের ফলে যাতায়াত ব্যবস্থা সহজ হয় 5টি উপজেলার প্রায় 10 থেকে 12 লাখ মানুষের। কিন্তু নির্মাণের 2 বছরের মাথায় নাটোর অংশে ভাঙন দেখা দেয়। একটি কালভার্ট ও 3টি ব্রিজের সংযোগস্থল সহ বিভিন্ন জায়গায় মাটিও ধসে পড়েছে। দুর্নীতিবাজ ঠিকাদার এই সড়কের নিকট থেকে মাটি উঠিয়েছে এবং ঢেলা মাটি, যেখানে কোনো রুলার করেনি, দুর্মুষ করেনি, যার জন্যে বৃষ্টি হলে বারবার সাইড ধসে যাচ্ছে এই সড়কের। 6-7 কিলো রাস্তা, এখানে একটু মাঝে মাঝে একটু ধসে গেছে, একটু উঁচা নিচা হওয়াতে আমাদের একটু চলাচলে বিঘ্ন হয়। ভাঙনের ফলে এই রুটে চলাচলে ঝুঁকি বেড়েছে বলছেন স্থানীয়রা। আমাদের পাতে ভেঙে যায়,
টায়ার বাস্ট হয়ে যায়। আসলে রাস্তাগুলো সারানোর জন্য খুব জরুরি দরকার। সংস্কার করে এই রাস্তার নিকট থেকেই মাটি খনন করে, এখানেই আবার ফিল আপ করে। যখনই বৃষ্টি হয় এই রাস্তা আবার ধসে যায়। যে আমরা একটা ভালো কিছু আশা করছিলাম, সেই আশাটা পাইলাম না। নিম্নমানের কাজ হওয়ার কারণে এই কাজটা প্রায় গচ্চা যাওয়ার মতনই। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, সড়কের কোনো অংশ নষ্ট হলে নিয়ম অনুযায়ী শুষ্ক মৌসুমে ঠিকাদারি তা মেরামত করবে। শুষ্ক মৌসুম আসলে উক্ত ঠিকাদার সেটি মেরামত করে দিতে বাধ্য। এটা তার সাথে কন্ট্রাকচুয়ালি সে বাধ্য সেইটু রিপেয়ার করে দিতে। আমরা আশাবাদী যে এবার রিপেয়ার করলে এটাই আর দুর্ভোগ হবে না। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান মীর হাবিবুল আলম কনস্ট্রাকশন বললেন, তাদের কোনো করণীয় নেই। আমরা কাজ নিয়েছিলাম এবং সেই নিয়মে কাজ করছি। এখানে আমাদের আর কিছু করণীয় নাই, ঠিক আছে। তার অফিস তারা তাদের পরবর্তী চিন্তা ভাবনা করে তারা পজিটিভ ওয়ার্ক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং অন্য ঠিকাদার কাজ। সড়কটি নির্মাণে গাফিলতি খতিয়ে দেখতে ও টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন এই রুটের যাতায়াতকারীরা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। আজ নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন পাঠককে নিজ লেখনের মাধ্যমে মন্ত্রমুগ্ধ করে রাখা এই জাদুকর। হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের নুহাসপল্লীতে ছিল নানা আয়োজন। সকালে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন ও দুই পুত্র নিনিত নিশাদের উপস্থিতিতে লেখকের কবর জিয়ারত করে তার ভক্তরা। এরপর ফুলের শ্রদ্ধা জানানোর পাশাপাশি কেক কাটা হয়। শেরপুরে আমন ধান কাটাতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। দুর্যোগ কাটিয়ে ফলন নিয়ে সন্তোষ থাকলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তা আছে। সরকারি প্রণোদনার সার বীজ না পাওয়ার অভিযোগও আছে। কৃষি অফিস বলছে, সরকারিভাবে ধান কেনা শুরু হলেই সঠিক দাম পাবেন কৃষকরা। মাঠ জুড়ে সোনালী হাসি, রোদের আলোয় ঝলমল করছে কৃষকের স্বপ্ন। প্রতিটি ধানের শীষে লুকিয়ে কৃষকের ঘামে ভেজা সংগ্রামের গল্প। শেরপুরের বাতাসে এখন পাকা ধানের ঘ্রাণ। রোপা আমন ঘরে তুলছে কৃষক। ভালো ফলনের আশায় ৪ উপজেলায় বিভিন্ন জাতের রোপা আমনের চাষ করেছেন চাষিরা। কাটারি ভোগ, পাইজাম ও হাইব্রিড জাতের ধানি গোল্ড ধান কাটা শুরু হয়েছে। একর প্রতি ৬০ থেকে ৭০ মণ ফলন পাওয়ার আশা তাদের। ৭-৮ কাঠা জমিন পোকায় নষ্ট হয়েছে। ২০ বছর আমি মেলা কিছু দিছি। ধান ফলন ঠিক আছে, কিন্তু ফলনের মূল্য মতন দাম পাই না। ১৫ কাঠা মতো লাগাইছি, মোটামুটি ফসল ভালোই হয়েছে। কামলা দিয়ে কাটলে তো ৬০০ টাকা করে হাজিরা লাগতো, এখন নিজেরাই কাটতেছে। কৃষিকাজে তো কোনো লাভ নাই, দেখেন যে খালি খরচ। এই যে সার বীজ হাবি যাবি, কি কামলা খরচ, ট্রাক্টরের খরচ, হাবি যাবি, এই দিয়ে দেখেন যে লাস্টে গুলটাই থাকে। ধান নিলে পড়তো না, খারাই থাকলো হয়। ও বৃষ্টি মুড়ে এই মোড়েও পড়ছে, ওই মোড়েও পড়ছে, একবারে ঘেটে এলেছে। ওই যে কিরম জ্বালা হয়ে গেছে খেতে। কৃষকেরা বলছেন, অসময়ের বৃষ্টি আর পোকার আক্রমণে কিছুটা ক্ষতি হলেও ফলন ভালো। তবে দাম নিয়ে সন্তুষ্ট নন তারা। উৎপাদন খরচ আর মজুরি পুষিয়ে নিতে লাভ থাকছে সামান্যই। সরকারি প্রণোদনার সার বীজ হাতিয়ে নিচ্ছে প্রভাবশালীরা, এমন অভিযোগও রয়েছে। আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে, কিন্তু ফলন ভালো হওয়ার মূল্য দেখা যাইতেছে ধানের বাজার সরকার থেকে যদি বেশি দাম দেয় কিন্তু তাহলে কৃষক লাভবান হইতো। সরকারের বীজ দেয়, এমন মানুষ আছে এলাকায় যারা ধানের আশেপাশে ওরা পায়, কিন্তু অরিজিনাল কৃষক যারা, ওদেরকে সরকার কোনো সময় ঘাটতি পূরণ দেয় না। বাজারে কোনো দাম পাওয়া যায় না, কামলার বেতন বেশি, আরেকদিকে সমস্ত সারের দাম বেশি। ডিএজেরা আম করে দেয় না, যারা নিয়ে বিক্রি করে তা করে দিয়ে দেন। যা আবাদ করছি সব নষ্ট হয়ে গেছে। এটা আমরা পাই না, এলা দেখবো কারা ধান চালের দাম কম, আমরা তো চলার মতন কোনোই নাই। কৃষি কর্মকর্তা জানান, এরই মধ্যে জেলার ২৫ ভাগ ধান কাটা হয়েছে, ফলনও আশানুরূপ। গত কয়েকদিনের বৃষ্টিপাতে আমাদের মাত্র ৬৩ হেক্টর জমি আক্রান্ত হয়েছে, যা টোটাল জমির 0.03%। আগামী এক সপ্তাহের ভিতরে আমাদের 50% ধান কর্তন হয়ে যাবে এবং আমরা যে লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবং কৃষক তার কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে পারবে। এবার জেলার ৯৩,৬৯৩ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। ২,৯৬,০০০ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি অফিস। সাবরিনা লিজা, যমুনা নিউজ।